শুরু করছি আনসেন্সার্ড উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আছেন নুহাশ হুমায়ুন। নুহাশ হুমায়ুনকে আসলে পরিচয় করে দেওয়ার আর কোনো দরকার নেই। আপনারা সবাই চেনেন, সবাই জানেন। বর্তমানে নুহাশ ওর কিছু কাজ নিয়ে ভীষণ আলোচনা এসছে এবং দেশে বিদেশে পুরস্কৃত হয়েছে। আমরা ডিটেইল সবকিছু শুনবো নুহাশের কাজ এবং ফিউচার প্ল্যান এবং কিভাবে এবং ও এই যে ওর যে আলোচনা হচ্ছে, পুরস্কার পাচ্ছে এবং সেটাকে সে কিভাবে সেলিব্রেট করছে। নুহাশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই। কেমন আছো তুমি? বেশ ভালো আছি। ওকে, গুড। প্রথমত অনেক অনেক অভিনন্দন তোমার জন্য যে তোমার একসাথে অনেকগুলো তুমি একের পর এক পুরস্কার পাচ্ছ এবং তোমার কাজগুলো ইন এ পজিটিভ ওয়ে মানে সবাই নিচ্ছে এবং ভালো। আমি থিংক ইটস এ নিউ ওয়েভ, একটা নিউ একটা ট্রেন্ড তোমার জন্য হয়েছে, ভালো। সো আর কিন্তু বাট শুরু করার আগে আরেকটু বলে নেই যে কোনো কারণে মনে হয় যে ইওর লাস্ট ইন্টারভিউ, সো তুমি কোনো কারণে বোধহয় একটু বিরক্ত হয়েছিলে অ্যান্ড মেবি দা মানে তুমি হোয়াট ইউ এক্সপেক্ট যেভাবে কোয়েশ্চেন করা। একটু মনে হয় কাট অফ করেছেন। হ্যাঁ, সরি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সরি, আপনার লাস্ট পার্টটা একটু মিস করেছিলাম। হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ, আমি জানি যে অনেক সময় হয়তোবা সাংবাদিকদের দিক থেকেও ঠিক হয়তোবা প্রপার কনভে করা হয় না বা একটু মিস কমিউনিকেশন হয়। সেটা নিয়ে অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেটা নিয়ে তোমার হতেই পারে এবং তুমি সেটা খুব ক্লিয়ারলি ফেসবুকে লিখেছো, বলেছো এবং সেটা নিয়ে অনেকেই সুন্দর করে তোমাকে রেসপন্সও করেছে। সো তুমি ইফ ইউ ওয়ান্ট, সো তুমি দিস প্ল্যাটফর্ম তুমি যদি বলতে চাও কিছু, অফকোর্স ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি মিডিয়ার সাথে মানে আইভ অলওয়েজ হ্যাড বলবো যে একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ ছোটবেলা থেকে। হ্যাঁ, যেমন আমি বলবো যে সবাই আমাকে মূলত চিনে আমার বাবা মারা যাওয়ার পরে অনেক নিউজ কভারেজ হয়, ইভেন তখন থেকে আমার মনে হচ্ছিল যে there was always কেমন একটা ফ্যাসিনেশন থাকে মানে যারা একটু মিডিয়াতে আছে, যারা লাইমলাইট আছে, তাদের পার্সোনাল লাইফগুলো নিয়ে অ্যান্ড মেবি লেস তাদের কাজ নিয়ে। আর আমার মনে হয় যে এভরি ইন্টারভিউ, এভরিথিং হ্যাজ আ গোল, অ্যান্ড একটা জিনিসের জন্য যখন একজনকে ইন্টারভিউ করা হয় তখন ওটাকে যাতে হঠাৎ করে মানে অন্যদিকে না টানা হয়, মানে ইন দ্য মিডল অফ ইট টু মেক ইট সামথিং পার্সোনাল ওয়েন ইট ওয়াজ ফর আ প্রজেক্ট। এখন হচ্ছে যে এটা খুবই কমন প্র্যাকটিস এখন। আই লাভ সুপার হিরো মুভিজ, যেমন রিসেন্টলি মার্ভেলের একটা মুভি দেখলাম, ডক্টর স্ট্রেঞ্জ 2 মাল্টিভার্স অফ ম্যাডনেস। সো এগুলো মুভির সাথে অ্যাক্টরদের সাথে বা ডিরেক্টরের সাথে কন্ট্রাক্টই থাকে যে ফিল্মটা বানানোর সাথে তোমাকে এতগুলো ইন্টারভিউ করতে হবে, যেটা হচ্ছে এই প্রজেক্টের রিলেটেড। তুমি যাবা ওই ফিল্মটা নিয়ে কথা বলবা। সো দ্যাটস আ ভেরি কমন প্র্যাকটিস। সো আমি যখন একটা প্রজেক্ট করি, whether it's পেট কাটা সহ যেটা আমি করলাম, না হলে মশারি একটা শর্ট ফিল্ম করলাম, দ্যাটস ওয়ান সাম অ্যাওয়ার্ডস, ওটার সাথে কিছু ইন্টারভিউস, কিছু প্রমোশন আমি করতে চাই টু সেলিব্রেট দ্য ওয়ার্ক অ্যান্ড টু সেলিব্রেট নট জাস্ট মাই সেলফ বাট যে টিমটা কাজ করেছে প্রজেক্টের উপর। কিন্তু এটা যদি একটা ডিফারেন্ট ডিরেকশনে চলে যায়, পার্সোনাল জিনিসে চলে যায় মানে হঠাৎ করে, আই থিঙ্ক that can be problematic and that can be very emotional sometimes as well, because আসলে তো আমরা সবসময় রেডি না যে এই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য, এই পার্সোনাল ম্যাটারগুলো কথা বলার জন্য। ইট ক্যান বি আপসেটিং, বাট এট দ্য সেম টাইম কিছু একটা ভালো ইন্টারভিউয়ার, ভালো ভালো আমি বলবো না, বাট যে একটু রেসপেক্টস দ্য পারসন দে আর ইন্টারভিউইং, তারা যেটা করে হ্যাঁ, সেন্সেবল ইজ দ্য গুড ওয়ার্ড, যে তারা বলে নেয় যে এই কোয়েশ্চেনগুলো একটু থাকবে, বা বলে নেয় যে আচ্ছা এই দিবসের জন্য আমি আপনাকে ইন্টারভিউ করছি, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার ফ্যামিলি ম্যাটারের জন্য। সো ওইটার জন্য একটা ইমোশনাল একটা প্রিপারেশনটা আলাদা থাকে, যে আচ্ছা আই নো আই উইল বি টকিং অ্যাবাউট সাম ভেরি ডিপ থিংস অ্যান্ড একটা ইমোশনালি ওপেন আপ করবো, কিন্তু দ্যাটস আ ভেরি ডিফারেন্ট মাইন্ডসেট। সো এই মাইন্ডসেটটার উপর অনেক ইয়ে করে। অ্যান্ড আমি জানি এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আফটার ইউ পুট আপ দ্যাট স্টেটাস, বাট আই থিঙ্ক ইটস আ গুড থিং ইন দ্য সেন্স দ্যাট আমি চেয়েছিলাম একটা ডায়ালগ যাতে ওপেন আপ হয় আর একটা কনভারসেশন ওপেন আপ হয়, নাথিং হেটফুল। অনেক হেটফুল জিনিসও চলে আসে, যে ব্যাশিং আ সার্টেন কোম্পানি, ব্যাশিং আ সার্টেন রিপোর্টার, এগুলো একদমই আমি চাই না। আই থিঙ্ক ওইটা হচ্ছে কমপ্লিটলি, এটাও দ্যাটস আনাদার প্রবলেম উইথ আওয়ার মিডিয়া অ্যাজ ওয়েল, যে আমরা উই ক্যান টেক থিংস টু ফার সামটাইমস, বাট জাস্ট টু ক্রিয়েট আ ডায়ালগ যে অ্যাকচুয়ালি আমরা কেমনে হ্যান্ডেল করছি some of these things. And I'm glad যে it's something I've opened up, and অনেক আমি অনলাইন ডিসকাশন দেখেছি এটা নিয়ে। I've seen a lot of people sort of take it forward after this, and I'm grateful যে এমন একটা পজিশনে আছি আমি আজকে, যে
I can go online and say something and এই জিনিসটা নিয়ে কথা বলতে পারছি। So I'm also grateful ওই পজিশনটা থাকার জন্য। I'm very lucky and I'm very blessed. But I think এই ডায়ালগ গুলো হওয়া উচিত। We shouldn't just kind of মানে let things happen. We should have conversations about it. Yeah, right. আসলে আমার মনে হয় আমার ডেফিনেটলি আই মিন ফ্রম আওয়ার সাইড জার্নালিস্টের একটা রেসপন্সিবিলিটি আছে। সো প্রথমত হচ্ছে তুমি যেটা বললে ক্লিয়ার করে নিতেই পারে যে আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আমার মনে হয় যে আর একটা আছে, অনেকের একটা থাকে ইয়েলো জার্নালিজম করার একটা টেন্ডেন্সি থাকে। সো সেটা তো ওকে, আই এম অফ কোর্স উই অল নো দ্য হোয়াট ইট ইজ, ওটাকে আমরা কথা বলতে চাচ্ছি না। বাট আমি যে জিনিসটা আবার বলতে চাই তোমাকে, যে একটা তো এটা তুমি মানো আর না মানো একরকমের, তোমাকে তো একটা ফেস করতে হবেই সবসময়, বিকজ তোমার বাবার এই ইয়েটা, এবং এটা একটা এক্সট্রা ব্যাগেজ, তাই না? মানুষের অনেক কিছু এক্সপেকটেশন এবং কথায় কথায় হয়তো বা চলে আসবে, মানে চাই বা না চাই, সেটা সেটা কি তোমাকে খুব বেশি বিরক্ত করে, মানে ডিস্টার্ব হও তুমি? একদমই না। আমি বলবো যে I am very proud of where I come from, who I come from. আমার বাবা প্লাস আমার মা, আমি যে ফ্যামিলিতে গ্রো আপ করেছি, it has such a huge impact on me. এটা নিয়ে অনেক লিখেছি, ইনফ্যাক্ট ডেইলি স্টারেও লিখেছি এটা নিয়ে, যে আমি ছোটবেলায় কাইন্ড অফ বাবাকে মিমিক করার চেষ্টা করতাম, বা আমার মার থেকে কি শিখেছি। মা আমাকে আমার প্রথম ক্যামেরা কিনে দেয়। সো আমার সাথে আমার ফ্যামিলি সম্পর্ক অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা কাজ, ইভেন আমাদের প্রথম যখন আমি এই শোতে আসি, ইট ওয়াজ ফর আ ওয়ার্ক কল পেপার ফ্রগস, যেটা ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ অ্যাওয়ার্ডটা পায়। ইট ওয়াজ And you অলসো got অ্যাবাউট the award ফ্যামিলি, also, yeah. got the award as well. So it was about family. আমি বলবো আমার যত কাজ আছে it comes down to মানে ফ্যামিলির একটা থিম থাকে। সো আমি আমার ফ্যামিলি নিয়ে প্রচন্ড প্রাউড। And of course এটা নিয়ে এই প্রশ্ন আসতেই পারে, কিন্তু sometimes it can be disrespectful and sometimes the proportion can be very wrong, যে সব প্রশ্ন যদি ওই জিনিস নিয়ে হয় and একটা কাজটা নিয়ে না হয়, I think that can be a problem as well. But এটা নিয়ে সবারই fascination থাকতে পারে, and I think I love talking about it when it's the right channel, because I'm also a huge fan of my father's work প্রজেক্টটা। বাট ওইটাতে আমি এগ্রি করি না যে এটা সবসময় আসবে, বিকজ লাস্ট আমি 5টা ইন্টারভিউ করলাম হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ এল এর জন্য, তারপর বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের জন্য। সো অ্যাকচুয়ালি রিসেন্টলি দ্য মোর ইন্টারভিউজ আই ডু ফর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস, এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন্স আসে না। অ্যান্ড আমি যদি সর্ট অফ হলিউডের স্ট্রাকচারটাও দেখি, যে বাইরের ইন্ডাস্ট্রির যে লট অফ পিপল যারা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও হচ্ছে মিডিয়াতে আছে, কিন্তু 5-10টা কোয়েশ্চেন থাকে না। তারা যখন একটা টক শোতে যায়, 5-10টা কোয়েশ্চেন থাকে না এই জিনিসটা নিয়ে। ইটস মোস্টলি অ্যাবাউট দ্য ওয়ার্ক, মেবি একটু আসতে পারে। সো ইভেন ইন্টারন্যাশনালি ইটস নট দ্যাট দিস প্ল্যাটফর্মস ডোন্ট নো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি। দেভ ডান দ্য রিসার্চ। তারা আগে থেকে জিজ্ঞেস করে নেয় যে, ও বাই দ্য ওয়ে তোমাকে রিসার্চ করার সময় দেখলাম উইকিপিডিয়াতে যে ইউর ফ্যামিলি ইজ আ ভেরি রেসপেক্টেড ফ্যামিলি। কিন্তু তারা কিন্তু ওইভাবে কোয়েশ্চেনটা করে না। আই থিঙ্ক আমাদের কালচারালি আমরা ধরে নেই যে এটা কাইন্ড অফ আমাদের একটা রাইট আছে, একটা অধিকার আছে একটা পাবলিক পার্সনকে যা ইচ্ছা প্রশ্ন করার। আমরা ধরে নিই যে ও আচ্ছা, ওর ফ্যামিলিকে নিয়ে আমি জানি, দেয়ারফর আমি ওকে রাস্তা দাঁড়া করে জিজ্ঞেস করতে পারবো অনেক কিছু। সো আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি নট জাস্ট মেবি আমাদের মিডিয়া, বাট একটা কালচারালি আমার মনে হয় যে ও হচ্ছে ওর লাইফ তো পাবলিক প্রপার্টি সিন্স ওরা মিডিয়াতে আছে। অ্যান্ড এটা আমরা দেখি ইভেন মোর, আমার থেকে বেশি আই থিঙ্ক ফিমেল যারা পার্সোনালিটিস আছে তারা অনেক বেশি ফেস করে কাইন্ড অফ অনলাইন হ্যারাসমেন্ট, অ্যান্ড ওদের পার্সোনাল লাইফ অনেক স্ক্রুটিনাইজ করা হয়। সো আই থিঙ্ক দেয়ারস আ মাচ লার্জার কনভারসেশন টু বি হ্যাড, যে আমরা কিভাবে এই পার্সোনালিটিদেরকে, ইভেন ক্রিকেটার্স, এনিওয়ান, এদেরকে কিভাবে আমরা আসলে ট্রিট করি। It can go much further into that. কিন্তু আসলে I really want to stay focused on my work and what I do. এটা নিয়ে আসলে I can start a conversation, কিন্তু I can't end it. এটার final verdict আমি দিতে পারবো না. That's for people to decide on. আসলে if there needs to be any reform or change or নতুন conversation, all I can do, my job as an artist is to just ask questions. আসলে আমার কোনো solution দিতে পারবো না যে what's the best thing to do. রাইট। বাট ইয়া, তুমি খুব সুন্দর করে গুছিয়ে বলেছো এবং খুব ম্যাচিউরলি আমি বলবো you handle yourself and I mean all those questions and all. Yeah, but I'm sure not all. Of course, some people, I'm sure তুমি আমাদের সঙ্গে যতবার ইন্টারভিউ দিয়েছো, যতবার লেখা দিয়েছো, so we didn't disturb your bother, kind of those questions again and again. Did we? No, I don't think so. And daily star এগুলো করে না। So মানে এটা হচ্ছে যে মানে ইন্ডিভিজুয়াল, আই থিংক ইটস গোস ফ্রম রিপোর্টার টু রিপোর্টার। মানে আমি কোনো ইন্ডিভিজুয়াল কোনো কাউকে বলবো না যে এরা ভালো করছে, ইটস অ্যান ইন্ডাস্ট্রি ওয়াইড প্রবলেম। At the end of the story we can't deny it. It happens, সেটাই, So, it happens. yeah, it happens.
সো বাট আমার মনে হয় তোমার তো খুব এনজয় করা উচিত, যে এই জন্য যে নাও তুমি ফিল্ম মেকার হিসেবে তোমার একটা ভালো ইন্টারন্যাশনালি একটা ভালো বিস্তার করছো, অ্যাওয়ার্ডেড হচ্ছো, তোমাকে নিয়ে লেখা হচ্ছে, এই যে ইন্টারভিউ দিচ্ছ। সো এখন মানে আমার মনে হয় ইউ আর পিপল উইল বি মোর ইন্টারেস্টেড অ্যাবাউট ইয়োর ওয়ার্ক, ইয়োর ফিউচার থিংস, কি হচ্ছে না হচ্ছে, কেমন করে করলে কাজটা, রাইট? আমার তো মনে হয় তাই হচ্ছে, এবং ইন দ্যাট ওয়ে আমরাও খুব ওইটা সেলিব্রেট করি, প্রাউড ফিল করি যে তুমি মেনশনই করলে একটু আগে যে প্রথম তোমার কাজটা আমরা সেলিব্রেটিং লাইফের যেন অনেকেই এই ঘটনা ঘটেছে। আজকে সাদকে যদি দেখো, সাদও কিন্তু সেলিব্রেটিং লাইফের প্রথম, মানে ওর প্রথম কাজেরও অ্যাওয়ার্ডেড হয়েছিল। সো ওই অর্থে আমরাও এক রকমের ইয়ে করি, এই জিনিসটাকে আমরা এনজয় করি, এবং এর অনেকে আছে। সরি, শুনতে পাচ্ছ সাদ? নোয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। সরি, হ্যাঁ, আমার লাইনটা হঠাৎ করে কেটে গেল। আমি আসলে বাইরে আছি আমি। এখন আমি ফ্রান্সের একটা খুব গ্রামে একটা আছি। খুব সুন্দর একটা জায়গা এনজয় করছি। এনিওয়ে, সো এখন রিয়েলি ওই অর্থ বলতে গেলে যে উই আর কানেক্টেড এবং ডিজিটালি কানেক্টেড, সেটা ভালো লাগে। আমার মনে হয় যে যখন আমাদের প্রাইম মিনিস্টার বলেন, সো রিয়েলি আমরা এখন ডিজিটাল কানেক্ট। না, সো ব্যাক টু ইয়োর থিংস কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আই এম শিওর যে এখন তুমিও সেটা রিয়েলাইজ করছো, এবং সো তোমার ফ্যামিলি ছাড়াও এখন তোমার যে একটা নিজস্ব আইডেন্টিটি এবং জায়গা হয়েছে, এবং সেটা নিয়ে ভালো লাগা মন্দ লাগা, এবং ইন্টারন্যাশনালি তুমি এটা নিয়ে রেকগনাইজড হচ্ছ, পুরস্কৃত হচ্ছ। আই এম শিওর তুমি সেটা চেঞ্জ করছো এবং এনজয় করছো। সো তুমি কিভাবে করছো এবং তোমার ফ্যামিলির ব্যাপারটা কিভাবে হচ্ছে? কয়েকদিন আগে আমরা শিলার একটা লেখা পড়লাম, খুব ভালো লাগলো যে তুমি কি করে কবে ফিল্ম মেকার তৈরি হলে, বা কিছু একটা না এরকম পড়লাম, ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার কাছে না এটা খুব ইন্টারেস্টিং একটা টাইম গেল এই বছরে। কারণ হচ্ছে যে আমি এলএতে ছিলাম সানড্যান্সের একটা প্রোগ্রামের জন্য, সানড্যান্সের স্ক্রিন রাইটিং ইন্টেন্সিভের জন্য, তারপর ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট একটা প্রোগ্রামের জন্য। ওখান থেকে আবার গেলাম সাউথ বাই সাউথ ওয়েস্টে, যেখানে মশারি আমার একটা শর্ট ফিল্ম স্টারিং সুনারানিদে কামাল, প্লাস আমার অ্যাকচুয়ালি আমার নিস, আমার ভাগ্নি অনোরা, শিলাপুর মেয়ে, অ্যান্ড ওই শর্ট ফিল্মটা সাউথ বাই সাউথ ওয়েস্টে জুরি অ্যাওয়ার্ডটা পায় আমাদের ক্যাটাগরিতে। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল মোমেন্ট। অনেক বছর তো প্যান্ডেমিকে কাটালাম, সো এটা হচ্ছে এই বছর সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালটাও এটা অনলাইন ছিল, বাট সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালটা ইট ওয়াজ ইন পার্সন। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল যে একটা হলে বসে অনেকদিন পরে আমার ফিল্মটা দেখা উইথ পিপল হু লুক নাথিং লাইক মি, বিভিন্ন দেশের বিভিন্ন কাইন্ডস অফ পিপল, সবাই এনজয় করে লাস্টে যে আপনাকে প্রাইজটা দিল, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল মোমেন্ট। অ্যান্ড তখন খুব মনে হচ্ছিল যে বাহ, মানে ইন্টারন্যাশনাল এই ওয়ার্ল্ডটা খুব সুন্দর। তো ইটস ভেরি, মানে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। মনে হচ্ছিল যে আচ্ছা, এটা হোয়াট আ ওয়ান্ডারফুল সাইড, অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি এখানে। অ্যাট দ্য সেম টাইম তখন পেটকাটা সহ আমার আরেকটা হরর অ্যান্থোলজি সিরিজ চরকিতে রিলিজ হয় বাংলাদেশে। সো এটা নিয়ে আমি দেখছি যে অনেক কনভারসেশন হচ্ছে, অনেক খুব সুন্দর কিছু ফ্যান আর্ট হয়েছে, উইচ ইজ ভেরি লাভলি। একটা কলকাতার একটা গ্রুপ বলেছে তারা একটা ইবুক বানাচ্ছে, বিকজ দেয়ার আর সো মেনি ফ্যান থিওরিজ অ্যাবাউট এক্সপ্লেনেশনস। এটা খুব মজা লাগলো যে দেয়ারস আ ভেরি নাইস কাইন্ড অফ অডিয়েন্স যারা এই কাজগুলো দেখছে, ইন্টারপ্রেট করছে, ফ্যান আর্ট বানাচ্ছে, ইন্সপায়ার্ড হচ্ছে, ইভেন দেশে, ইন্ডিয়াতে, ইন দ্যাট রিজন। সো দুইটা সাইমultaneously হওয়াতে ইট ওয়াজ কাইন্ড অফ আ ভেরি নাইস রিয়েলাইজেশন যে মানে আমরা না সবসময় জিজ্ঞেস করি অ্যাজ অ্যান আর্টিস্ট, হু আর উই? আমি কি ইন্টারন্যাশনাল, নাকি আমি কি লোকাল, নাকি আমি কি অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকার, নাকি আমি কে? সো তখন মনে হলো যে আসলে আমাদের আইডেন্টিটি সবসময় অনেকগুলো জিনিসে ভাগ থাকে। I will always have my family, I will always be my father's son and my mother's son. At the same time, এই ইন্টারন্যাশনাল অ্যাপিলটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই এসেনশিয়াল। আমার মনে হয় আমাদের বাংলাদেশি গল্প, বাঙালি গল্প ইন্টারন্যাশনালি স্প্রেড করা। ফর ইনস্টেন্স, আমার যে শর্ট ফিল্মটা মশারি, এটার কিন্তু কোনো বাংলা ইংলিশ টাইটেল নাই। মানে ইটস নট কল্ড মশারি দ্য নেট অর মশারি দি মস্কিটো নেট, অর কোনো ইয়ে নাই আর কি, যেটা আমরা অনেক সময় করি, যে অনেক সময়
এটা নিয়ে একটা জোক হয়ে গেছে আমাদের যে বাংলা সিনেমার নামের নিচে একটা ইংলিশ টাইটেল থাকে, দি সামথিং এটা থাকে। এটা কিন্তু কোনো যখন বৃষ্টি এলো আর কি। হ্যাঁ তোমরা হয়তো তুমি দেখোনি, তুমি তখন জন্মই না আমি, আমাদের ছোটবেলায় এই ছবিটা খুব এরকম অনেক, প্রত্যেকটা ছবির একটা আবার বাংলা ইংরেজি নাম, একটা ইংলিশ ইয়ে থাকে। তো আমরা এটা খুবই একটা কাইন্ড অফ কনফিডেন্ট ছিলাম যে না আমরা এটা কোনো ইংলিশ টাইটেল দিব না, মশারি হচ্ছে মশারি, ওদেরকে আমরা বাংলাটা শিখাবো। ইনফ্যাক্ট ফিল্মের মধ্যে মশারি ওয়ার্ডটা আসে, আর ওটার মিনিংটা কি, যেটা মানে মস্কিটো নেট, ওটাও সাবটাইটেলটা আসে। সো রিসেন্টলি আমরা কালকে আমি এটা অ্যানাউন্স করলাম, অ্যাটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালের জুরি প্রাইজটা আমরা পেয়েছি, এন্ড দ্যাটস অ্যান অস্কার কোয়ালিফাইং ফেস্টিভ্যাল। মানে হচ্ছে যে দ্য ফিল্ম হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য শর্ট ফিল্ম অস্কারের জন্য। And হ্যাঁ, সো তাহলে এটা অটোমেটিক্যালি ওখানে সাবমিটেড হয়ে যাবে, বেসিক্যালি শর্ট ফিল্মসের জন্য যে সিস্টেমটা, ফিচারের জন্য, ফিল্মের জন্য তো আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রত্যেক দেশ থেকে একটা ফিল্ম করে পাঠানো হয় প্রত্যেক বছর। ওই ফিল্মটা কিন্তু শর্ট লিস্টে হয় না বা নমিনেটেড না, হয় না। ওটা আসলে একটু আমি তোমাকে বলি, আমি শিওর তুমি জানো, আমি থ্রু দিস প্ল্যাটফর্ম অডিয়েন্সকে বলতে চাই, এটা নিয়ে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। এটা টোটালি এখানকার কিছু লোকজন ডিসাইড করে পাঠায় যে ওখানে মানে ইয়ের জন্য কম্পিটিশনে পাঠানো হচ্ছে, সিলেক্টেড হয় না। দিস ইজ নট দ্য সিলেক্টেড ফিল্ম। এটা নিয়ে কিন্তু আমাদের দেশেও এই মানে অনেক, যেটা তুমি একটু আগে বললে, অনেক নিউজ পেপার খুব ভুল ভাবে এমন ভাবে এটাকে প্রেজেন্টেড করে যে লাইক ইটস সিলেক্টেড হয়েছে অফিসিয়ালি। মোটেই সেটা না। এখান থেকে বাংলাদেশের একটা কেউ কয়েকজন মিলে একটা কমিটি করে তারা একটা পাঠিয়ে দেয়। সো ইট ডাজন্ট মিন এনিথিং। বাট তোমার এই যেটা বলছো সেটা টোটালি ডিফারেন্ট। আমার মনে হয় সেটা এটার সাথে মিলানোর কোনো কারণ নাই। এটা টোটালি, ইফ আই এম নট রং, যে ওর আটলান্টা ফিল্ম সোসাইটি ফেস্টিভ্যালে যেটা পুরস্কৃত পেল গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড, সেটা officially automatically eligible for that qualifying Oscar for short film segment. So সেটা দুইটা এক জিনিস না, রাইট? থ্যাংক ইউ ফর ক্লারিফাইং দ্যাট ফর অডিয়েন্স। এটা আই থিংক অনেক আগেও আমরা মিডিয়াতে এটা ঘুরে ফেলেছি যে ও বাংলাদেশ থেকে গিয়েছে মানে যে অস্কার সিলেক্টেড, অ্যাকচুয়ালি না, এটা সিলেকশন না, আমরা পাঠিয়েছি, ইটস আ ডিফারেন্ট থিং। বাট এটা হচ্ছে আমি কাউকে ছোট করে বলছি না যাদের ছবি পাঠানো হচ্ছে, বাট আমি বলছি একটু মিস ইন্টারপ্রিটেশনটা ভালো না। অফকোর্স আই এম ভেরি প্রাউড, আমি ভেরি প্রাউড অফ স্যার, এবং আজকে তুমি এবং তোমার মতো যারা আরো বিভিন্ন জায়গায় ফুড স্টেপিং রাখছে বাংলাদেশের ফিল্মে, আমার মনে হয় সত্যিটা বলতে তো কোনো ইয়ে নেই, লজ্জা নেই, এবং হবে, এই যে হচ্ছে। এবং আমি যে কথাটা অনেকবার বলেছি, আমার সাথে কয়েকবারই বলেছি, যে একটা মিরাকেলও কিন্তু ঘটে গেছে। দেখো নুহাশ, যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে এই প্রথম কানে একটা মেইন সেগমেন্টে কোয়ালিফাইং করলো। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট, এবং সামহাউ এটা হয়ে গেল, ঘটনাটা কেমন করে 2 দিয়ে 4 হয়ে গেল। সো এবং আই এম শিওর যে আগামীতে আরো ছবি যাবে, তোমাদের ছবি আরো নতুন নতুন ছেলেমেয়েদের ছবি যাবে, যেটা আরো অনেক অনেক পুরস্কার আনবে, বাংলাদেশকে নতুন করে পরিচিত করবে বিশ্বের দরবারে। ধরো আমরা এখানে আছি, যত জায়গায় যাচ্ছি, আমি সামহাউ এবার এই ট্যুরটা আমার বিদেশি ফ্রেন্ডদের বাড়িতে বা ওদের সঙ্গে থাকছি, তো সবাই কি বলে, যখন ওরা বলে যে হ্যাঁ আমার বাংলাদেশি ফ্রেন্ড আছে, ও আছে, নেক্সট ডায়লগটা ওরা কি দেয়, যাদেরকে বলছে, হ্যাঁ ও ইন্ডিয়ান, রাইট, ইয়া ইজ ইন্ডিয়ান। সো আমি বারবার বলি, নো আই এম নট ইন্ডিয়ান, সো ইউ হ্যাভ টু কারেক্ট ইট। they said, oh Indian, I know we understand you are from anyway। তার বলছি যে এইটা আমার, আর আমি খুব বিলিভ করি নুহাশ, যে বাংলাদেশের লোকরা খুব গল্প বলতে পছন্দ করে, স্টোরি টেলিং খুব পছন্দ করে আমাদের দেশের লোক, এবং আমাদের একটা আলাদা ফিল্মের ভাষা তৈরি হবে, এবং সেটা বিশ্বের দরবারে লোকে পছন্দ করবে। তুমি জানো যে আমার অনেক ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার অভিজ্ঞতা আছে, এবং আমি ওইখান থেকে কানজে জয়েন করছি। তো ওরা সবসময় বলে, ওখানে যেহেতু সারা পৃথিবী থেকে তোমার ফিল্ম বাফস আছে, ক্রিটিক বলো, ডাইরেক্টর, এভরিবডি, সো ওরা সবাই বলে কেন আমরা না যে কোনো দেশে, লাইক বাংলাদেশ হলে বাংলাদেশের গল্প বাংলাদেশের মতো করে শুনতে চাই, আমাদের মতো করে তোমরা বলো, সেটা কিন্তু চায় না। সো এবং সাদের জন্য আমি আবারও বলি, তোমার মশারিটা আমার দেখা হয়নি, আমার তোমার পেট কাটা সহ দেখেছি, ওটা নিয়ে আমি আসছি পরে। সো আমি বলতে চাই যে আমাদের একটা ধারণা আছে না, এই নাই, হ্যান নাই, ত্যান নাই, বাজেট নাই, অমুক নাই, টেকনিক্যালি সাউন্ড, দ্যাট ইজ টোটালি রং। সেটা তো অবশ্যই সাউথ প্রমাণ করে দিল যে ওর যে টোটাল ক্রু, সেটা তো কেউই কোনো এক্সপার্ট না, ওদেরকে আমরা চিন্তামো না ওই অর্থে, তাই না, যে আজকে, এবং দে ক্যান মেড ইট
প্রমাণ করেছে যে তোমরা সবাই পারো। সো আই এম সো প্রাউড অফ ইউ অল নুহাশ, এবং আই এম হ্যাটস অফ টু ইউ অল, এবং আই এম শিওর বাংলাদেশের ছবি আরো আরো অনেক দূর যাবে। এবং তুমি যেটা বললে একটু আগে, মানে আমরা যখন অফ স্ক্রিনে কথা বলছিলাম, যে একটা অস্কারের ফেস্টিভ্যালে ছবি পাঠাতে মানেই হচ্ছে একটু খুবই অন্যরকম ছবি হইতে হবে, মানে এবং আই এম শিওর, আমি একটা কথা খুব বিয়ে করে বলি, যে বানায় তাকে যদি দ্বিতীয়বার ওই ছবিটা দেখতে বলা হয়, সেও দেখবে না, দেখতে চাইবে না, বা 4 বার 5 বার যদি দেখতে বলা হয়, মানে ডিউ টু অল রেসপেক্ট আমি কথাটা বলছি। সো আমি তখন বলি যে তুমি যদি নিজেই দেখতে না চাও, তো কি করে আশা করো অন্যরাও সেটা দেখবে, অন্যরা সেটাই করবে। এবং তুমি যেটা বললে যে তোমার এই হরর জনারের ছবি এবং ইন্টারেস্টিং হয়েছে, বাংলাদেশেও যেটা হতে পারে, এবং সেটা যে লোকে পছন্দ করে, মশারি নিয়ে যে একটু আগে তুমি বললে। সো আই থিঙ্ক এগুলো আরো নতুন নতুন জিনিস আসবে। ইটস নট ইউর টিপিক্যাল একই রকমের যে ঘরানা আমরা দেখে আসছি তা না, এবং তোমাদের মাধ্যমে সেটা হবে, সেটা শুরু হয়েছে। সো আমি খুবই সেটা ভীষণ করে সেটা সেলিব্রেট করতে চাই। সরি, অনেক লম্বা কথা বললাম, বল। সো আমি এই অস্কারের কথা বললে, তারপরে তোমার বোধহয় সিডনি ফিল্ম ফেস্টিভ্যালও তোমার গেল, রাইট? হ্যাঁ, সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। ইনফ্যাক্ট রেহানা মারিয়াম নূর যেটা বললেন, আই থিঙ্ক দ্যাটস ভেরি বিউটিফুল থিং ইউ সেড। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা যে ফেস্টিভ্যালের আগে গিয়েছিলাম সেটা হচ্ছে ইন্ডি মিম ফেস্টিভ্যাল আর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এলএ। ওখানে এই অস্কার কোয়ালিফাইং, এটা আমার ইটস এ হিউজ থিং অফ প্রাইড মশারির জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে এই ফেস্টিভ্যালে ইন্ডি মিমে মশারি আর রেহানা মারিয়াম নূর were the only two Bangladeshi films there. Same with Indian Film Festival of LA, যেটা হচ্ছে সাউথ এশিয়ার খুব বড় একটা ফেস্টিভ্যাল আমেরিকাতে। সো অ্যাগেন আমার জন্য এটা হিউজ একটা প্রাইডের জিনিস, বিকজ they're two very very different films. রেহানা মারিয়াম নূর একটা very different film from আমার sort of the horror film that's মশারি। অ্যান্ড আমার এটা খুবই ভালো লাগছে যে আমরা ইন্টারন্যাশনালি যে এই প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে there are different kinds of cinema, there are different languages, different genres, and they're great in different ways. এটা আমার খুব ভালো লাগছে যে ওই জিনিসটা আমরা ব্রেক করতে পারছি, যে আচ্ছা আর্ট ফিল্ম বা ফেস্টিভ্যাল ফিল্ম মানে হচ্ছে যে একঘেয়ে একটা জিনিস বানাচ্ছি, ওই জিনিসটা না। there are different colors, there are different tones that we have as a nation, as a people. আমার মনে হয় যে এটা খুবই পোর্ট্রে করা দরকার। It was a very powerful thing. I had a really nice chat with বাথন আপু, যে অ্যাকচুয়ালি ইন্ডি মিমে মশারি শোটা দেখতে গিয়েছিলেন, and she was very scared দেখে, দেখার সাথে সাথে আমাকে নক করেছিলেন। So it was a wonderful experience. আমি তখন ছিলাম হচ্ছে, আমি যেতে পারি নাই ওই ফেস্টিভ্যালে টেক্সাসে, আমি ছিলাম হচ্ছে ডালাসে, বাট উই ওয়ার স্টিল হ্যাভিং দিস ওয়ান্ডারফুল চ্যাট। অ্যান্ড আই থিঙ্ক এই ওয়ার্ল্ডটা যেভাবে খুলে যাচ্ছে, ইটস a really important স্টেপ আমাদের জন্য। যে আমি যখন এই ফিল্মটা বানাচ্ছিলাম, মশারি শর্ট ফিল্মটা, এটা ইটস অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউসড, মানে কোনো কাইন্ড অফ স্পন্সর নাই বা কোনো ব্র্যান্ড অর সামথিং নাই। আমি চাচ্ছিলাম যে এমন একটা জিনিস বানাই যেটা অন্য কেউ অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারবে না বাংলাদেশে, অন্য কেউ আমাকে রাইটস দিবে না বানাতে, বিকজ ইটস ভেরি রিস্কি সাবজেক্ট। I started this project 2-3 years ago, যখন অ্যাকচুয়ালি পেট কাটার মতো প্রজেক্ট হয় নাই, অ্যান্ড তো স্ট্রিমিং প্ল্যাটফর্মসও ছিল না চরকির মতো বা অন্য যে প্ল্যাটফর্ম আছে। সো ইভেন দ্যাট ওয়াজ আ রিস্ক। অ্যান্ড যখন কাজটা করি, ইনফ্যাক্ট a lot of Bangladeshi producers told me যে তুমি যে একটা হরর জিনিস বানাচ্ছ, এটা তো ফেস্টিভ্যালে পাঠাবা, এটা তো লাভ নাই, এটা কে দেখবে? মানে nobody actually knew আমাদের সাইডে যে এটার মার্কেটটা কি। বাট এখন আই এম সিং আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে ইটস অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি আর্ট হাউস হরর, এটার একটা হিউজ একটা মার্কেট আছে, দ্য হিউজ অডিয়েন্স ফর ইট। অ্যান্ড ইনফ্যাক্ট অ্যাটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালের উইনটা আমার জন্য স্পেশাল, নট অনলি বিকজ এটা অস্কার কোয়ালিফাইং। আমরা তো আসলে অস্কার আর কান এই জিনিসটাই চিনি বাংলাদেশে, এই জন্য অস্কারটা একটু শুনতে ভালো লাগে, অস্কার কোয়ালিফাইং। আমার কাছে এটা খুবই পাওয়ারফুল, বিকজ উই ওয়ান দ্য জুরি প্রাইজ ফর ন্যারেটিভ শর্টস। মানে হচ্ছে যে ফেস্টিভ্যালের যত শর্ট ফিল্ম আছে, নট জাস্ট হরর, ড্রামা, রোম্যান্স, এক্সপেরিমেন্টাল, থ্রিলার, সবকিছুর মধ্যে the jury has chosen a horror film from Bangladesh. So আমার কাছে এটা খুবই একটা, it's a matter of pride যে এতগুলো জনার, এতগুলো জিনিসের মধ্যে হরর কিন্তু মাঝে মাঝে একটু ছোট চোখে দেখা হয়। They picked up not only a Bangladeshi film but a Bangladeshi horror film to win the jury prize. So আমার মনে হয় যে this should be very inspirational for new যে filmmakerরা আসছে বাংলাদেশ থেকে, because there are so many talented people, way more talented than me probably, and I want them to know যে তোমাকে কোনো ফরম্যাট ফলো করতে হবে না, যে আগে এই জিনিস ফেস্টিভ্যালে গেছে বা আগে এই জিনিস এটা করেছে, তোমাকে ওই জিনিস করতে হবে না। You can do completely your own thing if you follow your passion, and there's a space for that in the world আর কি।
right, you are right to say, yeah. So আমার মনে হয় সেটা যারা, I'm sure এটা আমার মনে হয় বলতে হবে না, you guys are very smart enough to understand, and now that, as I said before, যে এখন আমরাও কানেক্টেড, আমি প্যারিসের একটা গ্রামে আর তুমি ঢাকায়, we can connected and everywhere, and people knows, and প্রত্যেকটা ফেস্টিভ্যাল এক একটা, কি বলবো, স্কুল অফ থটস বলো, ঘরানা বলো, যে বিশ্বাস করে সেইভাবে সেই রকম করে দিতে হবে, নাথিং রং উইথ দ্যাট, সেটা তাদের একটা হতেই পারে, করতে পারে। সো সেটা তারা করে আমার মনে হয় দিবে, এবং যেটা তুমি বললে, হ্যাঁ, নতুন ভাষা তৈরি হবে। এইটার ইয়েতেই আমি তোমাকে বলতে চাই, আমি অনেক কি সবাইকে প্রশ্নটা করি, ইটস কাইন্ড অফ আমার একটা রিসার্চ, একটা থ্রু দিস শোজ, সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে ধরো আমাদের, যদিও আমরা দুজনে এগ্রি যে হ্যাঁ ভালো হবে, তারপরেও যদি বলি যে আমাদের ওভারঅল এই ফিল্ম সিনারিও, অর ইভেন যদি কালচারাল সিনারিও বলি, যেহেতু তুমি একটা স্ট্রং কালচারাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে আসছো, আমরা আর ইন দ্য রাইট ডিরেকশন, আমরা কোথায় আছি, এবং তুমি যে বাইরে গেলে সেটা তোমার, আমি একটু পরে সাউথ ওয়েস্টে যে তোমার স্ক্রিপ্টিং এর এটা, ওটা নিয়ে একটু শুনতে চাই। তো তার আগে যদি এটা বলো, তো হোয়াট ডু ইউ রিয়েলি থিঙ্ক, যে তোমার যেহেতু এখন অনেক যাওয়া হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, দেখছো বাংলাদেশে, তুমি নিজে কাজ করছো, তুমি বিজ্ঞাপন বানিয়েছো, শর্ট ফিল্ম বানিয়েছো, ওটিটির জন্য কাজ করছো, টেলিভিশনের জন্য করেছো। সো তুমি কি মনে করছো আসলে আমরা কোথায় আছি, বাংলাদেশ ফিল্ম আর টোটাল? সো আমি যেটা মনে হচ্ছে, আমি এখন অনেক কাজ করছি ইন দ্য এলএ সিন, ওখানে অনেক মিটিংস হচ্ছে আমার। আমি যেটা দেখছি যে বাংলাদেশ নিয়ে অ্যাকচুয়ালি দ্য নলেজ ইজ ভেরি লিটল, বিকজ আমরা এত ওভারশ্যাডোড বাই বলিউড এন্ড ইন্ডিয়ান সিনেমা এন্ড সো মেনি আদার থিংস, যে ওটা অনেকবার বলতে হয় যে অ্যাকচুয়ালি আমরা we're not a part of India, we're a separate country. এটা অনেকে জানে না, সো এটা দিয়ে স্টার্ট করি আমি সবসময়। সো there's a lack of awareness, there's a lack of identity, কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে জাজ করার এখনো টাইম আসে নাই, বিকজ উই আর ইন দ্য ইনফেন্সি। আমাদের ফিল্মের যে স্টেজটা আছে, কালচারালি উই হ্যাভ হিউজ রিচ কালচার, লিটারেচার, মানে লিটারেচারে উই আর সো অ্যাডভান্সড। আমি বলবো লিটারেচার, পোয়েট্রি, অল দ্যাট, কিন্তু আমি বলবো যে এই ফিল্ম, এই ইন্টারন্যাশনাল ফিল্ম সিনে আমরা হচ্ছে একদম জাস্ট একটা শিশু। আর আমি নিজেও শিশু, কারণ আমি নিজেও জাস্ট স্টার্ট করছি। আমি নিজেও বলতে পারি না যে আমি কোথায় থাকবো in 5 years. It's such a, মানে জাস্ট দ্য বিগিনিং অফ মাই জার্নি, আমি মনে করি, জাস্ট স্ক্র্যাচিং দ্য সারফেস। কিন্তু এই ইনফেন্সির মধ্যে যে বাচ্চা জাস্ট মানে কেন হামাগুড়ি দিচ্ছে, হাঁটছে, তাকে এখনো জাজ করা যাবে না সে কি পাইলট হবে নাকি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে। সো ইটস হার্ড টু গিভ আ টেল এই পয়েন্টে। কিন্তু আমার যেটা মনে হয় ইটস আ ভেরি পাওয়ারফুল স্পেস এট দ্য সেম টাইম, বিকজ সিন্স কেউ অনেকে আছে যারা বাংলাদেশি সিনেমা আগে দেখে নাই, কোনো আইডিয়া নাই, we can create a very unique identity, যেটা বলিউড থেকে ডিফারেন্ট, যেটা ইন্ডিয়ান সিনেমা থেকে ডিফারেন্ট, যেটা অন্য সব সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে ডিফারেন্ট। আমার খুব মজা লেগেছিল যে ইন্ডি মিম ফেস্টিভ্যালটাতে একটা ইয়ে ছিল, দে কল্ড রেহানা মারিয়াম নুর সাইকোলজিক্যাল থ্রিলার। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, বিকজ ইন আ সেন্স ইটস আ ড্রামা, বাট আই ফেল্ট লাইক when I was watching it, আমার খুবই টেন্স লাগছিল ওই ফিল্মটা। I felt like it's actually a psychological thriller. It's a very good label for it as well. So আমি বলবো যে actually the future of বাংলা সিনেমা, আমার কাছে, আমার যেটা, আমার gut feeling হচ্ছে যে we are actually going into very different spaces, not just drama, but ড্রামার সাথে সাইকোলজিক্যাল থ্রিলার, ড্রামার সাথে হরর, ডিফারেন্ট জনার্স, ডিফারেন্ট লেন্সেস এক্সপ্লোর করা, আমরা খুবই ওয়াইল্ডলি অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে পারি, বিকজ আমাদের আইডেন্টিটি কাইন্ড অফ ট্র্যাপড না। কিছু প্রিকনসিভ নোশন আছে আমাদেরকে নিয়ে, যে পভার্টি নিয়ে বা এই চিপ লেবার নিয়ে, এই বাংলাদেশ মানে হচ্ছে গার্মেন্টস এটা সেটা, বাট ওইটাকে আমরা এমব্রেস করে উই ক্যান, আই থিঙ্ক, রিয়েলি মুভ ফরওয়ার্ড অ্যান্ড ক্রিয়েট আ নিউ আইডেন্টিটি। বিকজ কেউ তো জানে না ইন্ডিয়ান সিনেমা নিয়ে, অনেকের পারসেপশন আছে, ও আচ্ছা একটা ইন্ডিয়ান সিনেমাতে এটা থাকে, এটা থাকে, এটা থাকে, বাট বিকজ বাংলাদেশকে কেউ কাইন্ড অফ অনেকে চিনে না এখনো, উই ক্যান কমপ্লিটলি ক্রিয়েট সামথিং নিউ। অ্যান্ড আমার কাছে পার্সোনালি মনে হয় এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে গ্লোবাল সিনে আর কি। মানে ইউ আর, অফকোর্স তুমি বারবারই বলেছো যে পজিটিভ, বাট আর ইউ থিঙ্ক আর উই ইন দ্য রাইট পাথ, মানে আছি আমাদের ছেলেমেয়েরা, বা আই এম শিওর তুমি আরো বেশি জানো, নতুন তোমার কলিগসদের আর বন্ধুদের আর যারা কাজ করছে বা কাজ করতে চায়, আর তোমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড সামহাউ, সো তারা মোর, আই এম শিওর দে আর মোর প্র্যাকটিক্যাল, এবং দে আর ট্রাইং টু prove their self, or send their self in বিভিন্ন, ইটস নট অনলি ফেস্টিভ্যাল, আমি বলছি আলাদা নিজের একটা মানে জায়গা তৈরি করা। সো রাইট, হ্যাঁ, আমার মনে হয়েছে a lot of them are, a lot of people are doing something new. আবার একটা
ডেফিনেটলি কিছু কালচারাল স্ট্যাগনেন্সি আছে, যে ডেফিনেটলি আমার মনে হয় যে অনেকগুলা কাজ রিপিটেড হচ্ছে, অনেকগুলা জিনিস কাইন্ড অফ অনুকরণ করা হচ্ছে। আমার মনে হয় যে আমি যদি ইভেন যদি নাটক ইন্ডাস্ট্রির কথা বলি, আমার মনে হয় যে there are some very talented people যারা অনেক কাজ করে গেছে। আমার বাবার কথা যদি চিন্তা করি, হুমায়ুন আহমেদের কথা যদি চিন্তা করি, আমার মনে হয় যে কিছু কিছু খুব ভালো কাজ ছিল, কিন্তু ওগুলাকে যে কাইন্ড অফ কপি করার কাইন্ড অফ মানে ফটোকপি কিছু কিছু ফর্মুলা কয়েকজন বানায় গিয়েছে, যেগুলোকে কাইন্ড অফ নকল করা হচ্ছে ইভেন ইন লোকাল মানে মেইন স্ট্রিম বাংলা সিনেমা। মনে হয় যে আচ্ছা আগে এই জিনিসটা সাকসেসফুল ছিল, আগে এটা হিট করেছে, ওইটাকে কেমনে কপি করা যায়, ওইটাকে কেমনে অনেক ভার্সন বানানো যায়। এই প্রবলেমটা কিন্তু নট জাস্ট বাংলাদেশে, সব জায়গায়, হলিউডে ইটস এ হিউজ প্রবলেম অ্যাজ ওয়েল। সবকিছু সুপার হিরো মুভির পার্ট 2 পার্ট 3 পার্ট 4 সবকিছু হচ্ছে ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। পুরো গ্লোবালি ইটস আ প্রবলেম, বাট আমাদের লোকালি ইটস আ প্রবলেম অ্যাজ ওয়েল, যেখানে আমরা কিছু ফরম্যাট ফলো করছি, ওটা থেকে বের হতে পারছি না। না হলে আই থিঙ্ক আনাদার প্রবলেম ইজ আমরা যখন, আপনি এটা খুব সুন্দর করে বলেছেন, আমরা যখন বেশি বিদেশি হওয়ার চেষ্টা করি। আই নো এটা আমি বলতে আইরনিক, কারণ এত ফেস্টিভ্যালে যাই, আমার কথা তো আমার অ্যাকসেন্টেও একটা একটু ইংলিশ মিডিয়াম একটা ধাঁচ আছে, কিন্তু আমি বলবো যে আমি বিদেশি সিনেমা থেকে লার্ন করতে চাই। আমি সবসময় শিখতে চাই ওরা কি টেকনিক ইউজ করে, বা ওরা কি নতুন জিনিস ইনোভেশন করছে। কিন্তু আমি বলতে চাই হচ্ছে আমাদের গল্পগুলো বলতে চাই। লাইক ইভেন পেট কাটার সাথে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল যে বাংলা ফোকলোর, আমার দাদি শোনা নানি শোনা গল্পগুলোর ভিতরে ডিপে যাওয়া। এন্ড এমন করে হরর যদি বানাই বাংলাতে, এমন করে বানানো যে এই গল্প যেটা বিদেশে বানানো যাবে না, যেটা আমেরিকান স্টোরি না, যেটা কনজুরিং না, যেটা হচ্ছে হোয়াট এভার কোরিয়ান হরর না, এটা হচ্ছে বাংলা হররকে নতুন করে কিভাবে কিছু কিছু যদি বলা যায়। সো অনেকে এটাতে ডিসঅ্যাপয়েন্টেড হবে যে এটা কেন এই হলিউডের সিনেমার মতো না, বাট অনেকে আবার এমব্রেস করছে এই জিনিসটা। এন্ড আই থিঙ্ক মানে আমিও এটার জন্য আমারও একটা মানে রিয়েলাইজেশন ছিল যে আসলে বিদেশি ফিল্ম মেকার না হয়ে আমরা যদি আমাদের দের সো মাচ রিচনেস, দের সো মাচ কালচার, দের সো মাচ হিয়ার, এটাতে যদি আমরা ট্যাপ ইন করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য কি। সো অনেকে ওই মিস্টেকটা করে, when I was younger আমিও এটা করতাম, যে আচ্ছা মিউজিক ভিডিও বানাচ্ছি, কেমনে এই মিউজিক ভিডিওকে বিদেশি লুক দিতে পারি। এটা হচ্ছে সবার ইয়ে। এখন হচ্ছে ইউটিউবে গেলে যদি টিউটোরিয়াল সার্চ দেই, ইটস অল অ্যাবাউট কোন জিনিসকে কেমনে সিনেম্যাটিক বানানো, কেমনে বিদেশি লুক দেওয়া। কিন্তু ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য লুক, ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য অ্যাস্থেটিক, মানে ডিপার দেয়ার হ্যাজ টু বি সামথিং যেটা পার্সোনালি একজনের সাথে কানেক্ট করে। আমি আমার খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এই বছর এই জানুয়ারিতে সানড্যান্সের স্ক্রিন রাইটিং ইন্টেন্সিভে আমি ছিলাম, আগেও ওকে। বলেছিলাম আপনাকে। সো ওখানে দে হ্যাভ এ ভেরি পাওয়ারফুল মোটো। এই মোটোটা হচ্ছে, ওইটা আমি ভেবেছিলাম ওইটা একটা স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ হবে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আ থেরাপি সেশন, কাইন্ড অফ লাইক আ সাইকোলজি সেশন, যে আমার ডিপেস্ট ডার্কেস্ট ফিয়ার বা আমার সবচেয়ে ভিতরে কোনো একটা জট লাগানো, কোনো একটা ফ্যামিলি প্রবলেম, কোনো আমার বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, বোনদের সাথে সম্পর্ক, বা আমার দেশের সাথে সম্পর্ক, কোনো একটা ইস্যু কে ওরা বের করে নেয় প্রথমে। তারপরে বলে যে তোমার সিনেমাতে এই জিনিসটা থাকতে হবে। তাদের ফিলসফি, সানড্যান্সের ফিলসফি হচ্ছে যে তোমার কাজের মধ্যে যদি খুবই পার্সোনাল কিছু না থাকে, তোমার নিজের মানে পুরা লিটারালি মানে বুক ছিঁড়ে কিছু একটা না থাকে, দেন ইটস নট ওয়ার্থ মেকিং। অ্যান্ড আই ফাউন্ড দ্যাট সাচ আ ইম্পর্টেন্ট ফিলসফি, যেটা আমি মানে সারা জীবন মনে রাখতে চাই। ইনফ্যাক্ট সারা জীবন চেষ্টা করেছি ফলো করতে, পেপার ফ্রগস হোক, পেট কাটা হোক, হোয়াট এভার ইট ইজ, যে নিজের একটা পিস যাতে থাকে। সো আমি অ্যাকচুয়ালি মনে করি যে আই হোপ মোর ফিল্ম মেকার্স হিয়ার এটা ফলো করে, যে নট জাস্ট ট্রাইং টু কপি সামথিং এলস, বিদেশি হোক দেশি হোক, বাট নিজের থেকে কিছু যাতে দিতে পারে। দ্যাটস মাই হোপ আর কি। রাইট, আই এম রাইট। এবং অ্যাজ এ সাইড আমার যে অভিজ্ঞতা হয়েছে ফেস্টিভ্যাল ট্যুর করে, সবাই সেটাই চায়। সব ফেস্টিভ্যাল গুলো সেটাই চায় যে বাংলাদেশের গল্প বাংলাদেশের মতো করে শুনতে চায়। ইটস নট যে তুমি এখন ইউনো একটা ফেমাস ডিরেক্টরকে কপি করলে বা কাজকে নিয়ে কপি করলে না, ওরা কেন করবে, এটা দেখেছে তাই না। এবং বলে ওরা অপেক্ষা করে, ওয়াও, ওরা বলতে চায় ওয়াও এরকম একটা কাজ হলো, এখান থেকে এরকম আসছে। বাট এভরিবডি ইজ লুকিং ফর ডিফারেন্ট থিং, একই রকম কেউই চায় না। এবং ইউর রাইট যে তুমি সেটা বললে এবং সেভাবে করছো। সো আমি মানে তুমি সাউথ বাই সাউথ ওয়েস্টে ওখানেও গেলে না, একটা স্ক্রিপ্ট রাইটিং এ তুমি ওখানেও তো তুমি একটা করলে না? হ্যাঁ, সো সাউথ বাই সাউথ ওয়েস্টে ছিল ফিল্ম ফেস্টিভ্যাল, স্ক্রিপ্ট রাইটিংটা ছিল সানড্যান্সেরটা, যেটার কথা বললাম। সানড্যান্সে। সো ওটা যেটা তুমি তো বললেই ফ্রেম রাইটিং এর ব্যাপারটা বিষয়। এবং তোমার যেহেতু তুমি এটা করার আগেও ইউ অলরেডি রোট স্ক্রিপ্ট এন্ড তুমি অলরেডি কাজ করে ফেলেছো। ডিফারেন্সটা কি পেলে তুমি যখন ধরো
ওইভাবে মানে শিক্ষিত স্ক্রিপ্ট রাইটার যখন তুমি ছিলে না, আমি ন্যাচারাল অর্গানিক ভাবে নিকলি যখন ছিলে, তুমি স্ক্রিপ্ট রাইটার হয়েছিলে, কাজ করেছিলে কোনো কিছু না জেনে, মানে তোমার নিজের সারাউন্ডিংস অভিজ্ঞতা থেকে তুমি করেছে। আর যখন এই সানডেন্সের মতো জায়গায় যে অফিসিয়ালি একটা কোর্স করলে, সেটা কতটা হেল্প করলো, বা আগের তোমার জানা আর এটা যদি একটু বল, আমার মনে হয় হেল্প হবে যারা এটা নিয়ে কাজ করে। হ্যাঁ, আমি বলবো যে অনেকগুলো ডিফারেন্ট স্ক্রিপ্ট রাইটিং এর ওয়ার্কশপ এন্ড কনসালটেন্সি করা হয়েছে। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের সাথে করা হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাবস ইন্টারন্যাশনালি। আমার মনে হয় যে আসলে আর্ট এমন একটা জিনিস, ইটস নট আ সায়েন্স, যে অ্যাকচুয়ালি একটা আউটসাইডার এসে হঠাৎ করে জিনিসটাকে ঠিক করে দিতে পারবে না আমার স্ক্রিপ্টে এসে। অ্যান্ড আমার সানড্যান্সের যে ফিলসফিটা ভালো লেগেছে, যে তারা হচ্ছে কোনো প্রেসক্রিপশন দেয় না ডাক্তারের মতো, যে তুমি এই ওষুধ খাও তোমার শরীরটা ঠিক হয়ে যাবে, তোমার স্ক্রিপ্টটা ঠিক হয়ে যাবে। এটা না, তারা বলে যে তুমি নিজে যাও একটা জার্নিতে, তুমি নিজে ডিসকভার করো তোমার স্টোরিতে কি দরকার। তারা হচ্ছে বলে দেয় না। আই থিঙ্ক মাঝে মাঝে আমরা যখন নিজেরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি, যে আমরা ফ্রেন্ডদেরকে বা ইন্ডাস্ট্রির বড় ভাইকে একটা জিনিস দেই, বলে যে ভাইয়া একটু পড়েন, বলেন কেমন হচ্ছে। আমরা অনেক এটা প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করি, প্রেসক্রিপটিভ ফিডব্যাক দিই যে তুমি এটা করো তাহলে জিনিসটা ভালো হয়ে যাবে। এটা তো প্রবলেম যেটা হয়, the script doesn't become your script anymore. It becomes the script of the person giving the feedback. কারণ একজনের রুচি এক এক রকম, একজনের টেস্ট আলাদা। আমি যদি একটা হরর ফিল্ম লিখি, এটা আপনাকে দেই, আপনি হরর পছন্দই করেন না, আপনি পরে ড্রামা বানায় ফেলেন, এটা কিন্তু এই ফিডব্যাক কিন্তু আমার জন্য ইট মাইট বি ভেরি গুড ফিডব্যাক, কিন্তু ইটস নট রাইট ফিডব্যাক ফর মি। সো রাইট। আমার এই মোটোটা খুব ভালো লেগেছে অ্যাট প্লেসেস লাইক সানড্যান্স, যে ওরা হচ্ছে ভেরি অরিজিনাল ভয়েসেস কে নার্চার করে। যেমন খুব ডাইভার্স ছিল গ্রুপটা, আমি ছিলাম, তারপর আরেকজন ছিল LGBTQ ফিলিপিনো আমেরিকান একজন রাইটার। সো ভেরি ভেরি ডাইভার্স, ভেরি ভেরি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে। একজন ছিল একটা চাইনিজ জাপানিজ সর্ট অফ দুইটা মিক্সড ফ্যামিলি থেকে। সো ওই আইডেন্টিটি নিয়ে লিখছিল। সো এভরিওয়ান ওয়াজ কামিং ফ্রম এ ভেরি ইউনিক প্লেস, যাদের গল্প খালি তারা নিজেই বলতে পারবে, অন্য কেউ তাদের জন্য বলতে পারবে না। সো ওই কমিউনিটিটাও ইজ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। বাট আমি এটাও বলবো রাফি ভাই, যে আমি আরেকটা ওয়ার্কশপ করেছিলাম এবার যখন এলেতে ছিলাম, অ্যান্ড আমার ওই ওয়ার্কশপে আমার সাথে ছিল দিস ইরানিয়ান ফিল্ম মেকার, যে ইংলিশ খুব ভালো বলতে পারতেন না। ইন দি এন্ড আই ফাউন্ড আউট যে হি ওয়াজ অ্যাকচুয়ালি কিরোস্তামি একটা ডিরেক্ট স্টুডেন্ট ছিল, অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি আ প্রফেসর ইন ইরান, very very educated filmmaker, and one of his film won 2 Lions Venice. সো পুরা জিনিসটা ওয়ার্কশপটা ছিল যে আমরা বসে বসে অনেক কোর্স করি, অনেক লেকচার শুনি, কিন্তু ওই ইন্টারাকশনটার পর আমার মনে হচ্ছিল যে আমি কিন্তু অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে শিখতে চাই। I want to learn from this guy, যে ইরানে থাকে, he's a teacher there, he teaches film to students, and he's worked with such amazing মানে ফিল্ম মেকার তারকে মেন্টর করেছে। আমি অ্যাকচুয়ালি ওনার থেকে শিখতে চাই, আমি নট জাস্ট আমেরিকান বা ইউরোপিয়ানদের থেকে শিখতে চাই না। সো আমার মনে হয় যে আমরা এটাতেও একটা কাইন্ড অফ কলোনিয়াল একটা মাইন্ডসেট আছে, যে বিদেশিরা এসে আমাদেরকে শিখাচ্ছে। এটাও অ্যাকচুয়ালি আমাদের ইভেন্চুয়ালি ভাঙা উচিত, কারণ নট লাইক ওরা সব জানে ওরা আমাকে শিখাবে, আমাদেরও অনেক কিছু আছে কালচারালি যেটা আমরা ওদেরকে শিখাতে পারি। সো ওই এক্সচেঞ্জটাও আমি চাই, যে at some point to show them যে না, আমরা খালি ওয়ার্কশপ করতে আসছি না, you have to learn from us as well. I রাইট। think that relationship needs to change. রাইট। আমরা যে ফিল্মগুলা, বাংলাদেশি ফিল্মগুলা ফান্ডিং পাচ্ছে বাইরে থেকে, whether it's from European different funds or different funds, ওই ফান্ডগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে, they look for certain things, they try to change your script as well. সো আমি বলবো যে this kind of also creates a বাংলাদেশি kind of film, যেটা ওরা যেভাবে দেখতে চাচ্ছে সেইভাবে আমরা বাংলাদেশকে দেখাচ্ছি। সো দের ইজ অলসো আ সিস্টেম, যে ওইটা মানে আন্ডারলাইন সিস্টেম, যেটা আমাদের আস্তে আস্তে ব্রেক করতে হবে, যে আমরা নিজেদের গল্পগুলো বলবো, অ্যান্ড বাইরের ফোর্সেস থেকে বেশি কাইন্ড অফ ইনফ্লুয়েন্সড না হয় আমাদের গল্পটি আমরা বলতে পারি। একদম তুমি আমার কথাটা বলেছো, হোয়াট আই বিলিভ। আর আমারও আই হ্যাভ বিন টু লোকার্নো অলসো, এবং এই ফিল্ম ল্যাবের যেটা আমার মনে হয়েছে ওদের সঙ্গে আই হ্যাভ এ ভেরি লং টক উইথ সোফি। এখন বোধহয় সোফি নাই, ওদের চেঞ্জ হয়, আগেও শি ইজ দ্য ইনচার্জ হেড অফ দ্যাট ডিপার্টমেন্ট। সো আমি লম্বা ডিসকাশন হয়েছিল, আর আমি ওর সঙ্গে বারবারই আর্গুমেন্টে যাচ্ছিলাম, যে আই সেড আমার গল্পটা যদি আমি আমার মতো ভুল করে বলতে, অফকোর্স আমি বলছি না এখন ভুল থাকতে পারে না, ভুল আছে, কিন্তু টোটাল জিনিসটা তো তুমি জানো না, আমার কালচার জানো না, কিছু জানো না। তুমি যখন তোমার ফরম্যাটে ফেলে এটাকে করছো, ওটা তখন আসলে ওই অর্থে আমার গল্প থাকছে না। তুমি গাইড করছো, বলে দিচ্ছ এটা করো, এই করো, ডানে যাও, বায়ে যাও, এই যাও। তো সেটা ইনোভে আমার মনে হয় না সেটা গুড ফিল্ম মেকার হতে পারে, সেটা
একটা স্কুলিং হতে পারে, একটা ভাষা শেখার জন্য হয়তো ভালো হতে পারে সেটা। এবং অফকোর্স আমাদেরও যেটা হচ্ছে যে এক্সচেঞ্জ হলে বোথ সাইডের হতে হবে, যেটা অফকোর্স আই এম শিওর আমাদেরও অনেক 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 কিছু আছে যেটা আমরা তুলে ধরতে পারি। এখন সেটা না হলে আমার মনে হয় থ্রু ওয়ার্কস এই যেভাবে বললে সেটা যে হরর জনারে যদি বলে আই এম শিওর বাংলাদেশের তুমি তোমার মতো করেছ, কালকে আরেকটা ছেলে বা মেয়ে যখন বানাবে তখন ওর মতো যদি বলে বাংলাদেশের এই স্টোরিটা, বাংলাদেশের হররটা কিরকম হয়, সো সেটা আমার মনে হয় অনেক বেশি ইন্টারেস্ট ক্রিয়েট করবে বাংলাদেশে এবং বাইরেও। সো আমরা যদি ওই টিপিক্যাল এখন হরর ছবি বললেই কিন্তু তুমি দেখবে একটা টোটাল একটা আছে হুম করে দরজাটা খুলে যাবে, একটা কালো বিড়াল প্যাম করে উঠবে, এরকম একটা হন্টেড হাউস থাকবে। সো তাই না, আমরা যেহেতু ওগুলো দেখে দেখে এরকম হয়েছে ওই ফর্মুলা আমরাও দেখতে চাই না, আমি সব বিদেশিরাও দেখতে চায় না। বাট এই যে সাথে সাথে আবার এটাও ঠিক যে এই ফান্ডিং গুলা কোর্সেস গুলো যদি আবার এরকম হয় আর কাইন্ড অফ বাংলাদেশকে সেল করা বা বাংলাদেশের নেগেটিভিটি আর ওইটাকে ফোকাস করো, হ্যান করো ত্যান করো, তো আমার মনে হয় সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমার শিওর যে নতুন জেনারেশন আসলে সেটা ভাববে এবং সেটাই করবে। এবং বাট আমি যেটা একটু জানতে চাচ্ছিলাম, বুঝতে চাচ্ছিলাম যে ধরো তুমি যখন নিজে এই সমস্ত কোর্স টোর্স না করে না জেনে যখন যে তুমি স্ক্রিপ্ট করেছো আর যখন এগুলো করে ঘুরে টুরে তুমি এখন স্ক্রিপ্ট লিখতে বসছো, যখন নিজেরটা করছো, তখন তুমি কতটা তোমার নিজের ভেতরে আছো আর কতটা ইনফ্লুয়েন্স হয়েছো তুমি? আচ্ছা, আমি বলবো যে ইটস অ্যাকচুয়ালি টাফ ইনফ্লুয়েন্স না হওয়া ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট থাকে। যখন মুভিং বাংলাদেশ যে পাঠাবার স্টোরিটা নিয়ে যে ফিল্মটা আমরা বানাচ্ছি ওটার জন্যই সানড্যান্সের ল্যাবটাতে গিয়েছিলাম। তো ওটাতে এখন অনেকগুলো প্রডিউসার আছে, উই হ্যাভ আ বাংলাদেশি প্রডিউসার, উই হ্যাভ আ টাইওয়ানিজ প্রডিউসার, উই হ্যাভ আ ফ্রেঞ্চ প্রডিউসার। ইনফ্যাক্ট সানড্যান্সের ফিডব্যাক পেলাম। সো মানে একটা ডিরেক্টরের কাজ হচ্ছে, একটা রাইটারের কাজ হচ্ছে যে এতগুলো ভয়েস থাকলেও নিজের ভয়েসটা যাতে বের হয়ে আসতে পারে। আই হোপ আমার ভয়েসটা এই গল্পগুলোতে বের হয়ে আসতে পারে। কিন্তু আমার মনে হয় যে রাইটিং আসলে স্টোরি টেলিং হচ্ছে আমাদের কালচারের খুব বড় একটা পার্ট। আমরা সবাই গল্প বলতে পারি, কিন্তু গল্প বলার ধরনটা, স্ট্রাকচারটা এক একটা মিডিয়াম থেকে একভাবে ডিফার করে। যেমন বাংলাদেশে অনেক স্ক্রিপ্ট আমি পড়েছি, মানুষ স্ক্রিপ্ট পাঠায়, অ্যাডভার্টাইজিং এর স্ক্রিপ্ট পড়ি, মনে হয় যে সবাই রচনা লিখছে, সবাই গল্প লিখছে, সবাই কেন কবিতা লিখছে। মানে স্ক্রিপ্টে আলাদা একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা, যে ইঞ্জিনটা বুঝতে হবে, অনেক স্ক্রিপ্ট পড়তে হবে ওটা বোঝার জন্য। সো ওইটা মাঝে মাঝে ল্যাকিং থাকে। সো আমার মনে হয় যে ফিল্ম এডুকেশন কাইন্ড অফ আমি ভাষার সাথে কম্পেয়ার করব, ইন দ্য সেন্স দ্যাট ইংলিশ ভাষাটা আমার নিজের ভাষা না। আমি এটা মানে এটা আমাদের নিজেদের না, ইটস কাইন্ড অফ আমাদের কলোনাইজাররা যারা এসে আমাদেরকে কনকার করেছে, ব্রিটিশরা, এরা আমাদেরকে কাইন্ড অফ ইংলিশ শিখাই দিয়েছে। অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল একটা পুরো সিস্টেম করে গেছে যে ইংলিশ শেখানোর জন্য। সো দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি বাংলায় কথা বলবো, আমরা কি ইংলিশে কথা বলবো, আমরা কি ইংলিশ শিখবো? অ্যান্ড আমার মনে হয় যে আমি যদি ইংলিশ শিখে ওই ইংলিশটাকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করতে পারি, অ্যাজ আ ওয়েপেন, যেই ইংলিশে কথা বলে আমি ওদেরকে আমাদের মেসেজগুলো দিব, ওদেরকে কনভার্ট করব, ওদেরকে পুরো ওয়ার্ল্ডকে মোবিলাইজ করব ইউজিং দ্যাট সেম ওয়েপেন। যে ওরা আমাদেরকে একটা ওয়েপেন দিয়েছে, সেই ওয়েপেনটা নিয়ে আমরা ওদেরকে ফাইট করব। কেন আমি এইভাবে দেখি ল্যাঙ্গুয়েজকে, এন্ড আমি ফিল্মকে একইভাবে দেখি, যে আমাদের অনেক কিছু শেখার আছে। বাইরের ফিল্ম দেখে, বাইরের ওয়ার্কশপ করে, সবকিছু নিয়ে নিয়ে আমরা ইনফরমেশন গ্যাদার করব, আমরা হচ্ছে স্কিলগুলো বাড়াবো। কিন্তু স্কিলগুলো বানায় ফাইনালি আমরা যে যুদ্ধে যখন নামবো, we have to fight for ourselves and our identity. রাইট, রাইট। ইয়া, সো আমার মনে হয় খুব সুন্দর করে তুমি গুছিয়ে বলেছো। আমি শিওর যারা দেখছেন, যারা এইসব বিষয়ে আগ্রহী আছেন তাদের জন্য এটা একটা ভালো একটা টিপস হবে। লেসন্স খুব বড় শোনায়। সো আই মাইট সে টিপস, রাইট? সো ইয়া, সো সেটা হতে পারে সেটা। সো হ্যাঁ, আমার মনে হয় এটা, এবং আই এম শিওর এবং সবাই যে যার মতো করে যার গল্প বলবে। আমি চাই না যে আরেকজন নুহাসের মতো করে, ইভেন আমাদের দেশেও নুহাসের মতো করে একজন গল্প বলুক বা এক্স বা ওয়াই এর মতো করে বলুক। আমি চাই যে সবাই তার নিজস্ব একটা সিগনেচার লাইন বলো, স্টোরি টেলিং বলো, হোয়াট এভার ইউ সে, সেটা থাকুক। হ্যাঁ, ইটস মাই স্টোরি, মেবি ইটস আ ফেল, আই এম ফেল, হ্যাঁ, মেবি আই এম নট সাকসেসফুল, বাট আমি আমার মতো করে গল্পটা বলতে চাই। তো সেটা ইয়া, ফাইন। আচ্ছা, তোমার যেহেতু তুমি স্ক্রিপ্ট লিখছো এবং তোমাদের ফ্যামিলিতে যেহেতু লেখালেখি জানো, সব বিখ্যাতরা সব আছেন, তো তোমার
আই এম সিউর তো লেখালেখির একটা হাত তোমার হয়েই গেছে যেহেতু তুমি স্ক্রিপ্ট লিখছো। যদিও তুমি বলতেই পারো স্ক্রিপ্ট লেখা, গল্প, উপন্যাস, কবিতা লেখা এক জিনিস না। ডেফিনিটলি না। প্রত্যেকটা আলাদা, আলাদা বা ভাগ, জনার। কিন্তু তারপরেও বলি যদি জিজ্ঞেস করি যে এই লেখক হওয়া বা না হওয়া বা এই বাবার এই বিশাল যে একটা মানে পপুলারিটি ইউ নো যে তোমার বাবা যে বাংলাদেশের একজন একটা মানে বটবৃক্ষ। তো সেইটা তোমাকে কি কতটা অ্যাট্রাক্ট করে বা তুমি কি ভবিষ্যতেও লিখতে চাও? এবং আমার যেন মাঝে, মাঝে মনে হয়েছে তোমার বাবার লেখা থেকেও আ অনেক ইন্টারেস্টিং লেখা আছে তার যে যদি ঠিক মতো হয়তোবা ট্রান্সলেটেড হতো তাহলে হয়তোবা সেটা আরো বেশি ওয়াইডার অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারত, যেতে পারত। তুমি কি কখনো এভাবে ভেবে দেখেছো বা ফিল করো ব্যাপারটা? হ্যাঁ, আমার মনে হয় যে দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার মনে হয় যে আম আমি অ্যাকচুয়ালি স্টোরি টেলিংটা ভালোবাসি। সবসময় আমাদের বাসায় ফ্যামিলিতে সবসময় ছোটবেলা থেকে গল্প বলা হতো। ওটার মধ্যে বাবার গল্প শুনতাম, আমার বোনদের মায়ের গল্প শুনতাম। একটা মজা ছিল। আমি অ্যাকচুয়ালি স্টার্ট করি ডেইলি স্টারের জন্য অ্যাকচুয়ালি আমি একটা কমিক স্ট্রিপ করতাম। রাইজিং স্টারের জন্য, শাউটের জন্য একটা কমিক স্ট্রিপ করতাম। সো কমিকস আঁকতাম, নিজে লেখালেখি করতাম, শর্ট স্টোরিজ লিখতাম। তারপর ফিল্মে আসলাম। সো সবগুলো আমি বলব যে মানে স্টোরি টেলিং ইজ স্টোরি টেলিং। একটা কমন একটা থ্রেড আছে। একটা কমন দেয়ার ইজ আ কাইন্ড অফ ম্যাজিক টু ইট। আম আমি সবচেয়ে বড় ইন্সপিরেশন যেটা নেই বাবার থেকে সেটা হচ্ছে আমি দেখতাম যে স্টোরি টেলিং ইজ হার্ড ওয়ার্ক। মানে আমি ছোটবেলায় দেখতাম আমি সেটে যেতাম বিভিন্ন প্রোডাকশনে এন্ড অনেক ছোট ছিলাম নট লাইক আমি শিখতাম ওসব নাটকের সেট থেকে কিন্তু দেখতাম যে একই ডায়ালগ বারবার বলা হচ্ছে একই শট একই টেক বারবার নেওয়া হচ্ছে কিন্তু যখন টিভিতে দেখতাম টিভিতে খালি একবারই দেখানো হচ্ছে কিন্তু রিয়েল লাইফে ওই একটা শট মানে 20 বার 30 বার নেওয়া হয় আনলেস ইটস আনটিল ইটস পারফেক্ট একটা তারপর মুভ অন করতে হয় নেক্সট ধাপে সো ছোটবেলা থেকে আমার কাছে মনে হতো খুব গরম থাকতো সেটগুলা খুব হার্ড ওয়ার্ক একজন এসে বলতো কোয়েট প্লিজ তখন হচ্ছে যে আমি চিপস খেতাম বসে বসে চিপস খাওয়া আমাকে বন্ধ করতে হতো চুপ করে দেখতে হতো সবাই খুবই গম্ভীর খুবই সিরিয়াস আমি দেখতাম যে বাবা লিখতেন সকালে ভোরবেলা বসে লেখালেখি শুরু করতেন সো আই অলওয়েজ নিউ যে অনেকে কেন ক্রিয়েটিভ সেক্টরটাকে ভাবে যে ইটস মিডিয়া মানে হচ্ছে ফান ফুর্তি একটা পারসেপশন আছে বা ইটস খুবই রোমান্টিক যে আসলে লেখালেখি তো জিনের মধ্যে জেনেটিক্স একজনের মধ্যে থাকলেই বের হয়ে আসবে বাট আমি সবসময় ছোটবেলা থেকে এটা খুবই রেসপেক্ট করতাম যে একটা ভালো জিনিস লিখতে হলে বানাতে হলে ইট টেক্স আ লট অফ হার্ড ওয়ার্ক লট অফ হোমওয়ার্ক আ লট অফ এফোর্ট যে এফোর্ট আমি দেখতাম যে আমার বাবা যে এফোর্ট দেয় আই এম শিওর আমার অন্য কোনো ফ্রেন্ড যাদের বাবা হচ্ছেন ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার হোয়াট এভার puts in the same effort maybe less maybe জানি না বাট ইটস আ ভেরি হার্ড ওয়ার্ক সো ওই হার্ড ওয়ার্কটাকে রেসপেক্ট করার জন্য আমি মনে হয় যে হোপফুলি কিছু দূর আসতে পেরেছি আরো দূর যাবো ফর মি দ্যাটস এন ইন্সপিরেশন পয়েন্ট এমনি লেখালেখি ইন টার্মস অফ নভেলস এন্ড অল ওটাতে এই মুহূর্তে আমার ইন্টারেস্ট নাই আই রিয়েলি লাইক দ্য আর্ট অফ ভিজুয়াল স্টোরি টেলিং আমার কাছে মনে হয় যে ওটা দের ইজ আ পাওয়ার ইন দ্যাট কিন্তু আমার ডেফিনেটলি মনে হয় যে um, অনেক গল্প আমার বলার আছে অনেকগুলো হচ্ছে নিজের গল্প অনেকগুলো হচ্ছে যে গল্পগুলো আমি পড়েছি বাবার হোক বা অন্য কারোর হোক বা ট্রু ট্রু স্টোরিজ হোক যেগুলো আমি দেখেছি মনে হচ্ছে যে এগুলো আমাদের সামনে নিয়ে আসা উচিত এই মুহূর্তে মনে হচ্ছে যে ফিল্ম ইজ এ গুড ওয়ে টু টেল দিস স্টোরিজ কারণ আমার মনে হয় যে um, যে আমরা এখন কন্টেন্ট দেখতে এত পছন্দ করি উই হ্যাভ লাইক দিস মানে বাংলাদেশে বসে উই আর ওয়াচিং নেটফ্লিক্স অল দিস থিংস সো আ ভিজুয়াল স্টোরি টেলিং হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম আই থিঙ্ক একটা ইউটিউবার হোক বা একটা ফিল্ম মেকার হোক বা টিকটকার হোক টু বি এ ভিজুয়াল স্টোরি টেলার আই থিঙ্ক ইটস আ রিয়েলি গুড টাইম টু ডু দ্যাট সো এখন আমার মনে হয় যে দ্যাটস মাই মিডিয়াম কিন্তু আই উইল অলওয়েজ টেক দ্যাট ইন্সপিরেশন উইথ মি হোম যে ইটস নট ইজি অ্যান্ড অনেক মানে পরিশ্রম যায় জিনিসগুলো করতে যেটা হয়তো সাধারণ মানুষ জানে না ইনফ্যাক্ট হয়তো জানার দরকারও নাই ইনফ্যাক্ট ওদের কাছে সিম্পল থাকুক মেবি ইটস ওকে যে তারা ভাবছে যে উহ কি সহজ কাজটা খুব মানে একটা ভালো উপন্যাস পড়ে মানুষ এটা সবসময় বলে যে কি সহজ ইস খুব সিম্পল জিনিসটা কিন্তু একটা জিনিস সিম্পল হওয়ার জন্য কিন্তু অনেক কমপ্লিকেটেড ব্যাক স্টোরি থাকে টু গেট ইট দেয়ার অ্যান্ড দ্যাটস ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু ডেডিকেট মাই লাইফ টু নুহাশ আমরা সবাই যারা বাবাকে হারিয়েছি বা মাকে হারিয়েছি আমরা সারাক্ষণই তাকে মিস করি। তারপরেও যদি জিজ্ঞেস করি বাবাকে কতটা মিস করেন? আর ইউ বেশি attached with your mother or with I mean father? হ্যাঁ। আমি বলবো যে বাবাকে তো সবসময় মিস করি ইনফ্যাক্ট ছোটবেলায় করতাম সবসময় তো বাবার সাথে থাকতাম না কিন্তু
আমার মায়ের সাথে আমার কানেকশন আমি বলবো ইটস ভেরি স্পেশাল। ইনফ্যাক্ট আমার প্রথম যে শর্ট ফিল্মটা পেপার ফ্রগস ওটা আমি শুট করি হচ্ছে আমাদের বাসায়, আমাদের বাসায়। অ্যান্ড মা হচ্ছে অ্যাকচুয়ালি জীবনেও কাউকে পারমিশন দেয় নাই আমাদের বাসায় শুট করার, ইভেন বাবাকেও জীবনেও দেয় নাই আমাদের নিজের বাসায় কোনো শুটিং করার, আমাকে অনুমতি দিয়েছে। সো আমি বলবো যে আসলে আম, মাকে ছাড়া আমি অ্যাকচুয়ালি আই উডন্ট বি মানে এনিওয়ার, মায়ের সাপোর্ট আর মায়ের ওই ইন্সপিরেশনটা ছাড়া। বিকজ এই ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করা ইটস ভেরি কেওটিক, মানে কোনো ঠিক নাই। একদিন হচ্ছে মানুষ আমার আম, কাজ পছন্দ করছে, একদিন কোনো একটা কন্ট্রোভার্সির জন্য পছন্দ করছে না, একদিন আমি কাজ পাচ্ছি, একদিন হঠাৎ করে কাজ আসছে না, কোনো সার্টেনটি নাই আসলে এই লাইফটাতে। সো এরকম একটা লাইফে ইউ নিড সাম সার্টেনটি, ইউ নিড সাম লাভ, ইউ নিড সামওয়ান হু সাপোর্টস ইউ। অ্যান্ড ওইটা আমি আমার মায়ের থেকে পেয়েছি সবসময়। বিকজ পুরা ওয়ার্ল্ড যখন আমাকে সাপোর্ট করতো না বা বিশ্বাস করতো না একটা পয়েন্টে, তখন মাই ফ্যামিলি ওয়াজ অলওয়েজ দেয়ার। সো আমি বলবো যে ওই দ্যাট লাভ অ্যান্ড সাপোর্ট মানে ইজ সামথিং দ্যাট গোজ আ লং ওয়ে। অ্যান্ড আমার প্রত্যেকটা কাজের লাস্টে দেখবেন যে থ্যাংক ইউ তো সবসময় আমার মায়ের নাম থাকবে ফর দ্যাট রিজন। আমি আলাদা করে আমার বাবাকে থ্যাংকস দেওয়ার কিছু দেখি না, বিকজ হিজ নেম ইজ ইন মাই নেম। বাবা আমাকে নামিয়ে দিয়েছেন হওয়ার সময়, যাতে হি ইজ অলওয়েজ ক্যারিড উইথ মি, বাট আই ফিল ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু ক্যারি মাই মাদার উইথ মি এভরিওয়্যার অ্যাজ ওয়েল। গুড, গুড। নুহাস, তোমার কি কখনো মনে হয়েছে যে বা ভবিষ্যতে ইচ্ছা আছে যে তোমার বাবাকে নিয়ে বায়োগ্রাফিক্যাল হোক বা কিছু হোক, তার যে তোমার বাবাকে নিয়ে সবার অসীম আগ্রহ এবং জানতে চায়, এবং তোমার বাবা খুব ইন্টারেস্টিং মানুষ ছিলেন, তাই না? অনেক উদ্ভট ইন এ সেন্স পজিটিভ, মানে কাজ করতেন, যেটা তার জন্য খুব স্বাভাবিক ছিল, হয়তো আমাদের জন্য সেটা উদ্ভট বা একটু অন্যরকম। আর তার কোনো লেখা, আমি শিওর অনেক লেখা হয়তো তোমার ভালো লাগে, যে সেটা নিয়ে পড়তে চাও বা প্ল্যান আছে। বায়োপিক বানাবো নাকি জানি না, ইটস ভেরি টু সুন টু টেল, বাট এটা জানি যে আমি বাজে বায়োপিক দেখতে চাই না, বা এটা দেখতে চাই না যে মানুষ আমাদের ফ্যামিলিকে আর আমাদের স্টোরিগুলোকে কাইন্ড অফ করাপ্ট করে বা অন্যভাবে করে নিজেতে পোর্ট্রে না করে, বিকজ দ্যাটস সামথিং দ্যাটস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট এন্ড আমি we've all been very unhappy and traumatized by it. So বানাবো নাকি জানি না, বাট আই মানে really want to see more respect towards this, যাতে মানুষ আসলে এই ধরনের ফ্যামিলিকে পাবলিক প্রপার্টি হিসেবে না ট্রিট করে যা ইচ্ছা না বানায়, এইটা আমি যে দেখতে চাই না। ওকে, না বাট তুমি কি তোমার বাবার কোনো লেখা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করো বা ইচ্ছা আছে? At some point down the line আমার মনে হয় যে um, বাবার কাজগুলা I respect them a lot, and um, I think they're fantastic works of literature. আমার মনে হয় যে ওইটা বানানোর জন্য যে স্কিলটা লাগে, যে যে রিসোর্সেস, যে মানে কাইন্ড অফ লাইফ টাইম অফ নলেজটা লাগে, সেটা নট নেসেসারিলি আমার আছে। আমি এরকম করতে চাই না যে জাস্ট বিকজ আমার কাছে রাইটসটা আছে আমার বাবার কাজগুলো বানানোর, যে আমি আজকে সবকিছু বানায় ফেলবো। ইনফ্যাক্ট এনিওয়ান হুজ ফলোড মাই ক্যারিয়ার 2017 এর হোটেল আলবাট্রস থেকে দেখবে যে আমি ইচ্ছা করি আমার বাবার কাজগুলো বানাই নাই, কিন্তু ইনফ্যাক্ট বাংলাদেশে খুব সাম ভেরি ফেমাস ফিল্ম মেকার্স হ্যাভ টোল্ড মি যে নুহাশ তুমি নিজের কাজ কেন করতেছো, ইউর মেকিং আ মিস্টেক, কে কে দেখবে এগুলা। বাট আই এম গ্ল্যাড they've been proven wrong. So for me it's I'm building up my career, I'm building up my toolbox যাতে একদিন আমি হয়তো বানাতে পারি। So I want to treat it with respect, not just যে access আছে তাই বলে বানাই ফেলবো। গুড, গুড, ভেরি গুড। সো আই লাইক ইউর অ্যান্সার, সো আমার একটা, আমাদের শেষ করতে হবে নুহাশ, আমাদের খুব মজা লাগছে তোমার সঙ্গে গল্প করতে, ভালো, সবসময় ভালো লাগে, এন্ড ইউ আর ভেরি স্পেশাল টু মি অলওয়েজ। এন্ড একটা আমার খুব আগ্রহ, মানে নিজের একটা খুব আছে, কাইন্ড অফ তোমার কাছে রিকোয়েস্ট বলবো না, একটা চাওয়া আছে। আমার শিলার অভিনয় খুব ভালো লাগতো। যাই হোক, যে কোনো কারণে শিলা করে না, দূরে আছে, কিন্তু আমি বলবো যে চাইবো, আশা করবো যে তুমি তোমার কোনো কাজে শিলাকে নিয়ে আবার নতুন ভাবে শিলাকে আমরা দেখি, শিলাকে পাই, বিকজ আমার মনে হয়েছে ওর কন্টিনিউ করা উচিত, কারণ ও খুবই একটা ন্যাচারাল অভিনেতা ছিল, এবং ওর আরো কাজ করা উচিত আমি মনে করি still, এটা খুব সুন্দর একটা কথা বলেন। শিলা আপু হচ্ছে আমার ওয়ার্ল্ড ফেভারিট অ্যাক্ট্রেস অফ অল টাইম, ছোটবেলা থেকে এখন পর্যন্ত। আমার পুরো ড্রিম যে শিলা আপুকে নিয়ে একদিন কাজ করবো। আমি প্রতিদিনই বলি আপুকে করতে, হোপফুলি মেবি একদিন কনভিন্স করতে পারবো, বাট ইটস অবভিয়াসলি হার ডিসিশন। যেটা করতে পেরেছি হচ্ছে শিলা আপুর মেয়েকে দিয়ে অভিনয় করতে পেরেছি মশারিতে। মানে আমি শিওর শিলা খুব সুন তোমার সাথে কাজ করতে চাইবে, আমার ধারণা ওই বলবে যে এই তুই আমাকে নিচ্ছিস না কেন। সো নুহাশ, আমরা শেষ করব, তুমি কি কিছু বলতে চাও কিনা, এন্ড
তুমি বিয়ে শাদী করছো কিনা বা করতে চাও কিনা, or anything else, nothing. না, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম। ওকে, খুব ভালো সো লাগলো গল্প করতে। তুমি ভালো থাকো, আরো অনেক সুন্দর সুন্দর কাজ করো, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আগামীতে আবার বসবো, আবার কথা হবে। সেই পর্যন্ত, এবং আমি এবং আমি শিওর অনেকেই আমার মতো এটা চায়, অথবা বলা, আমি এখানে প্ল্যাটফর্ম পেয়েছি বলে বলতে পারছি যে আমরা শিলার কাজ দেখতে চাই, এবং থ্রু ইউ হলে আমার মনে হয় সেটা দ্যাট ক্যান বি মোর ইন্টারেস্টিং, একটা সামথিং স্পেশাল কিছু হবে। সো ভালো থাকো, শুভকামনা, শুভরাত্রি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ।